নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এপারে মমতা, ওপাশে ইউনুস, যাহা ইহা তাহাই উহা। নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আমি এটা বলছি আজকে এই কারণে যে আপনি দেখবেন এরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা কথা ফেক 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 বলে, এবং প্রচুর ফেক জিনিসপত্র তার ক্যাবিনেট থেকে শুরু করে তার সব কিছুর মধ্যে আছে। জালি প্রচুর প্রচুর নাম ধরে ধরে বলতে পারি, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। ফেক শব্দটা তিনি ভালোবাসেন, আর ফেক এলিমেন্ট তৈরি করতেও তিনি ভালোবাসেন। তার ক্যাবিনেট গত 13-14 বছর ধরে প্রচুর ফেক এলিমেন্টে ভর্তি রয়েছে। আমি আজকে এই কথাটা কেন বলছি বলুন তো? দেখলাম মোহাম্মদ ইউনুস বিপদে পড়ে শেষ পর্যন্ত বাংলাদেশে একজন ফেক হিন্দু আবিষ্কার করেছেন না, তিনি তাকে ব্যবহার করছেন। একদম আরএসএস এর ড্রেস, মাথায় টুপি, গায়ে সাদা জামা, খয়েরি বসন, একদম দেখলেই মনে হবে কোনো আরএসএস এর প্রতিনিধি কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে। প্রথমে একটু ভিমড়ি খেয়ে গিয়েছিলাম, ব্যাপারটা কি হলো যে তিনি আবার ঘুরিয়ে ফিরিয়ে ইউনুসের পক্ষে কথা বলছেন এবং ইসকনের বিরুদ্ধে কথা বলছেন। বেসিক্যালি হিন্দুদের উপর কোনো নির্যাতন বাংলাদেশে হচ্ছে না এমন কথাবার্তা বলছেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বিভিন্ন ইউটিউব পোর্টাল, সংবাদ মাধ্যমে তাকে ঘন 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 দেখা যাচ্ছে। আমার বাংলাদেশে এক বন্ধু আছে, আমি তাকে যোগাযোগ করলাম। তিনি আমাকে বললেন এই ভদ্রলোকের পাশে একজন হিন্দুও বাংলাদেশে নেই। ইনি হচ্ছেন মোহাম্মদ ইউনুসের আমদানি করা একজন ফেক হিন্দু। ইনি সব সময় সরকারের পক্ষে থাকেন, যে সরকার যখন আসে তার পক্ষে থাকেন, এবং হিন্দুদের সর্বনাশারীর কারণ, এবং ড্রেসটা পরে থাকেন একদম আরএসএস এর ড্রেস। মোহাম্মদ ইউনুস তাকে বাজারে নামিয়ে দিয়েছেন, কিছুই হয়নি। ইসকন, ও চিন্ময় মহারাজ খুব খারাপ লোক, ইসকন ভাবখানা এমন জঙ্গি সংগঠন। ভাবতে পারেন কোন স্তরে নেমেছে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত একটা লোক। কীট পতঙ্গ বললেও কীট পতঙ্গের অমর্যাদা করা হয়। পালিয়ে তো পথ পাবেন না। এখন নানান কায়দায় মৌলবাদীদের তোষণ তুষ্টিকরণ করছেন এবং হিন্দু নিধন যজ্ঞর নেতৃত্ব দিচ্ছেন ওই মোহাম্মদ ইউনুস বলে লোকটি। এবং সেইটি করতে গিয়ে বহির্বিশ্বে মুখটা পুড়েছে। ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি ক্ষমতায় আসছেন, তারপর যে ইকোনমিক স্যাংশনসগুলো বাংলাদেশের বিরুদ্ধে যাবে সেটা কিছুটা আঁচ করছেন। এই আঁচ করছেন বলে এখন একদিকে জামাত, একদিকে বিএনপি তাদের খুশি করার জন্য নানান সর্বদলীয় রাজনৈতিক বৈঠক করছেন, কিন্তু সব দল সেখানে থাকছে না, তার বাছাই করা দল সেখানে থাকছে। গতকাল করলেন কি, আচমকা দেখলাম ধর্মের লোকেদের ডেকেছেন। আরে বাংলাদেশে তো কিছু হচ্ছে না, এরকম কিছু আপনাদের জানা আছে নাকি যে বাংলাদেশে সব হচ্ছে? তারা বলছে না 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 বাংলাদেশে তো এইসব কিছু হচ্ছে না। সেখানেও দু এক পিস ফেক হিন্দু, ফেক বুদ্ধিস্ট, ফেক খ্রিশ্চান ঢুকিয়ে রেখে দিয়েছেন বাংলাদেশের। আমি বলছি মানে এপারে মমতা, ওপাশে ইউনুস কথাটা বলা হচ্ছে না, কথাটা কিন্তু কোনো ভুল নেই। আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স না মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক সভায় আপনারা দেখবেন বিরোধী রাজনৈতিক মুখ থাকেন না, কিন্তু তাঁর পছন্দের কিছু লোকজন থাকে। আমি দেখেছি ওই বাংলা সঙ্গীত নিয়ে একটা সভাতে এসইউসিআই এর লোকজন গিয়ে বসেছিলেন, নকশালপন্থী লোকজন গিয়ে বসে থাকেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় টিউনে কথা বলেন। অর্থাৎ ফেক এসইউসিআই, ফেক নকশাল সাজিয়ে বসিয়ে রেখে দেন ওখানে, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় সুরে কথা বলেন। এক স্টাইলে অপারেট করছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে। ভাবতে পারেন 84 বছরে একজন বৃদ্ধ, ভাম বললে কম বলা হয়, সেই মানুষটি আজকে এই কীর্তি করছেন। একজন ফেক হিন্দু সাজিয়ে তাকে বাজারে নামিয়েছেন যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর কোনো নির্যাতন হয়নি। যখন এই প্রতিবেদন পেশ করছি তখনই খবর এলো যে লোকনাথ বাবার মন্দিরে 15 লক্ষ টাকা লুট হয়ে গেছে। একজন বাংলাদেশ মানে শাহবাগে সম্ভবত একজন হিন্দু অধ্যাপককে বেধড়ক ধরে পিটিয়েছে, বা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দুকে ধরে বেধড়ক পেটাচ্ছে, তার ভিডিও আমাদের কাছে এলো। এখন তো সোশ্যাল মিডিয়ার যোগ, প্রচুর ভিডিও আসছে, প্রচুর অডিও আসছে, প্রচুর মেসেজ আসছে, সব টেলিকাস্ট করতে পারছি না। কোন বাংলাদেশ তৈরি করেছেন বলুন তো এই 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 এলিমেন্টটি? মোহাম্মদ ইউনুস প্যারিসে বসে ছক কষেছিলেন। এখন আবার অঙ্কটা আবার অন্য, সেই অঙ্ক নিয়ে আমি অন্যদিন প্রতিবেদন করব, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিবেদনে আমি পেশ করব অম্বিকানন্দ মহারাজ। তিনি ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন এই মোহাম্মদ ইউনুসের ফেক হিন্দু কনসেপ্টটাকে। যাকে দাঁড় করিয়েছেন ফেক হিন্দু হিসেবে, ওই আরএসএসের ড্রেস পরিয়ে বাংলাদেশের বাজারে ছেড়েছেন, বিভিন্ন মিডিয়ায় কথাবার্তা বলাচ্ছেন, তাকে উনি ভালোভাবে চেনেন। তার পরিচয় নিয়ে আর কথা বললেন না, কিন্তু বললেন যে সন্মবাবু যা হচ্ছে সেটা হলোই।
কি বললেন অম্বিকানন্দ মহারাজ আজকে নতুন বাংলায় আপনাদের শোনাবো। মহারাজ, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার সন্ময় দা, বলুন। হ্যাঁ, বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেক 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 বলে চেঁচান, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার এডিশন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এখন সেই ফেক হিন্দু নিয়ে বাজারে নেমেছেন। কোন একজন ব্যক্তি, যে ব্যক্তির নামটা আপনি হয়তো ভালো জানবেন, তাকে ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের টুপি জামা কাপড় পরিয়ে বাজারে নামিয়ে বলছে বাংলাদেশে হিন্দুদের উপর সেভাবে কোনো নির্যাতন হচ্ছে না, এবং পুরোটাই মনে হচ্ছে যে একজন ফেক হিন্দুকে নিয়ে ইউনুস বাজার করতে বেরিয়েছেন। কি বলবেন? দেখুন, আমাদের যখন 1946-47 সালের ইতিহাস যদি আপনি দেখেন সন্ময়দা, সেখানে যখন একদিকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং চলছে, একদিকে গোপাল মুখোপাধ্যায় প্রতিরোধ বাহিনী তৈরি করেছেন, ওদিকে নোয়াখালীতে হিন্দুদের ঘর জ্বলছে, বাড়ি জ্বলছে, হিন্দুদের মা বোন ধর্ষিতা হচ্ছেন, সেই সময়ে এই ধরনের ফেক হিন্দু কিছু, যারা কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলের ধ্বজাধারী হয়ে হিন্দুদের সর্বনাশ করেছিল, এবং হিন্দুরা সব রকম ভাবে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত হওয়া সত্ত্বেও তাদেরকে মুখ বুজে সব সহ্য করার বার্তা দিয়েছিল। কোন দুজন মহান ব্যক্তিত্বের কথা বলছি সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের দুর্ভাগ্য যে এরকম একজন ব্যক্তিকে জাতির জনক হিসেবে আমাদেরকে মানতে হয়। দ্বিতীয় কথা, আজকে আপনি যে ব্যক্তির কথা বলছেন বা যে সরকারটার কথা বলছেন, দেখুন, যাহা পূর্ব বাংলায় বা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার, পশ্চিম বাংলাতে তো তাহাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দুটোই খানিকটা সমার্থক। ওখানেও হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু থাকার কারণে অত্যাচার হচ্ছে, ওখানে একটা জিহাদি ইসলামিক বর্বর মৌলবাদী শক্তির আগ্রাসনে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আর এপার বাংলাতে হিন্দুরা 70% থাকা সত্ত্বেও হিন্দুদের যে কোনোভাবেই হোক, বাঙালি হিন্দু তো আত্মপ্রবঞ্চক, খানিকটা মেরুদণ্ড শির দ্বারা বন্ধক রাখা বাঙালি হিন্দু, তো তারা 500 টাকাই বলুন, 1000 টাকাই বলুন, যে কোনো কারণেই হোক তারা তাদের শির দ্বারা বন্ধক রেখেছেন। ফলে হিন্দুরা গর্জে উঠছেন না। তার জন্যই আমরা বারবার বেলডাঙ্গা, শ্যামপুর, কখনো ধুলাগড়, কখনো কালিয়াচক, কখনো কালিয়াগঞ্জ, তেহট্ট, বিভিন্ন কিছু দেখছি আমরা বিগত 4-5 বছর ধরে, 6 বছর 7 বছর ধরে এই ঘটনা ঘটছে। কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে পার্টিকুলার আজকে জিজ্ঞাসা করেছেন, বাংলাদেশের কোনো একজন ব্যক্তি, আমি সঙ্গত কারণে সে ব্যক্তির নাম করতে চাই না, তিনি নিজেকে বাংলাদেশের হিন্দুত্ববাদীদের একমাত্র ঠিকাদার বলে মনে করেন। আমি ঠিকাদার শব্দটা বললাম, এর থেকে অশালীন শব্দটা না বলাই ভালো, বা আমার মুখেও সেটা সমীচীন নয়। দেখুন, যখন বাংলাদেশের বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে থেকে যখন নমশূদ্র সম্প্রদায় এবং হিন্দুদেরকে বিভাজন করার জন্য একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল, তার নাম ছিল যোগেন্দ্রনাথ মন্ডল, যিনি মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বাধীন যে পাকিস্তান সরকার গভর্নমেন্ট, সেখানকার তিনি কিন্তু একমাত্র হিন্দু সম্প্রদায়, মানে তৎকালীন সংখ্যালঘু বা বর্তমান সংখ্যালঘু সম্প্রদায়, তার তিনি কিন্তু একমাত্র প্রতিনিধি এবং আইনমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সেই আইনমন্ত্রী হয়ে যোগেন্দ্রনাথ মন্ডল কিন্তু ওখানে 2 বছরও টিকতে পারেননি, তারপরেই তাকে পালিয়ে আসতে হয়েছিল ভারতবর্ষের মাটিতে, এবং তার যে পরিণতি হয়েছিল সেটা অত্যন্ত করুণ এবং অত্যন্ত মানে নিন্দনীয়, খুব ঘৃণিত পরিণতি। তো বাংলাদেশে ইউনুস সরকার যেটা করছেন সেটা হচ্ছে, প্রথম যেটা করছেন সেটা হচ্ছে উকিলদেরকে কণ্ঠরোধ করা, আইনজীবীদের কণ্ঠরোধ করা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিনের জন্য যখনই চট্টগ্রাম কোর্টে আনা হয়েছে, যখন অজ্ঞাতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, সম্পূর্ণ বেআইনিভাবে, একটা অসাংবিধানিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরের দিন যখন চট্টগ্রাম কোর্টে তাকে পেশ করা হয়, তার জামিন নামঞ্জুর হয়, তার সঙ্গে যে 51 জন হিন্দু সম্প্রদায়ের আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোর্টে দাঁড়িয়েছিলেন, সেই 51 জন আইনজীবী যাতে আর না দাঁড়াতে পারেন সেজন্য মিথ্যা খুনের মামলা রুজু করা হয়। মিথ্যা খুনের মামলা নয়, ওরাই সংখ্যাগরিষ্ঠরা, ওদেরই একজন মুসলিম আইনজীবীকে চট্টগ্রামে সেদিনকে হিন্দু সম্প্রদায়ের ওপরে যে লাঠিচার্জ হয় পুলিশ প্রশাসন কর্তৃক চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময়, ঠিক সেই সময় ওদের একজন মুসলিম আইনজীবী মারা যান, এবং সেই ঘটনাকে খুনের মামলা স্বতঃপ্রণোদিতভাবে সরকার রুজু করে। ঠিক যেভাবে এপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে, যেমন আপনার বিরুদ্ধে মামলা একাধিক রুজু হয়েছে সত্য কথা বলার জন্য। তো স্বাভাবিকভাবেই ওখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে 51 জন আইনজীবী যারা দাঁড়িয়েছিলেন, তাদের আর পরবর্তী হিয়ারিং এ, অর্থাৎ গত 2 দিন আগে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং এ দাঁড়ানোর মতো সুযোগ হয়নি। এবং যারাই দাঁড়াতে চাচ্ছেন তাদেরকে এই রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে তাদের কণ্ঠরোধ করা, তাদের ভয় দেখানো, দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি,
তাদের ধর্মান্তকরণের হুমকি ইত্যাদি ইত্যাদি হয়েছে। কারণ ওপারেও আমার প্রচুর অনুগামী পরিচিত প্রিয়জনেরা আছে, তাদের সাথে প্রতি মুহূর্তেই আমরা কথাবার্তা আমাদের চলছে। এখন এই যোগেন্দ্রনাথ মন্ডলকে বাজারে আনানোটা মানে বর্তমান বাংলাদেশের একজন যোগেন্দ্রনাথ মন্ডল যার কথা আপনি বলছেন, এই খাকি টুপি, খাকি প্যান্ট পরা, মাথায় কালো টুপি পরা, খানিকটা সংঘের স্বয়ংসেবকের মতো একটা দেশ পড়া একজন হিন্দুত্ববাদী নেতা, যিনি নিজেকে হিন্দুত্ববাদী নেতা বলেন। তো আমার কথা হচ্ছে, এনারা তো আজকে থেকে ওখানে নন। যে ব্যক্তির কথা আমরা আলোচনা করছি সন্মদা, সেই ব্যক্তি আজকে থেকে বাংলাদেশে হিন্দুত্বের কাজ করছেন না, দীর্ঘদিন ধরে করছেন, দীর্ঘদিন। বিএনপি সরকার কালীনও তিনি করতেন, তিনি একজন আইনজীবী, তিনিও একজন আইনজীবী। যখন তিনি আওয়ামী লীগের সরকার এলো, তখনও তিনি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সেটিং এর রাজনীতি, যেটাকে আমরা বলি, সেই সেটিং এর রাজনীতি করে তিনি তার হিন্দুত্বের আবরণ নিয়ে সেটিং এর রাজনীতি করেছেন। বর্তমানে দেখা যাচ্ছে তিনি ইউনূস সরকার বা বিএনপি জাতীয় পার্টির সদর দপ্তরে বসে আছেন, তাদের সঙ্গে বৈঠকে বসছেন, এরকম ছবিও তো আমরা অনেক দেখতে পেয়েছি। তো ঠিক সেইভাবেই আজকে সেই ব্যক্তিকে দিয়ে বাংলাদেশের মিডিয়াতে চিন্ময় কৃষ্ণ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত কুৎসা করা হচ্ছে। যখন মানুষ আর কোনো কিছুই করতে পারে না সন্ময়দা, তখন কি হয়, রাষ্ট্রশক্তি কোনো একজন ব্যক্তির ব্যক্তি চরিত্র, ব্যক্তি কুৎসা করে, ব্যক্তি জীবন কলুষিত করে, তার ব্যক্তি জীবন নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করে। এপারের মাটিতেও সেটা হয়, ওপারের মাটিতেও সেটাই হচ্ছে, একই রাস্তা, শুধু দেশটা আলাদা, রাজ্যটা আলাদা, ক্ষেত্রটা আলাদা। তো আজকে সেই ব্যক্তি এত বছর ধরে হিন্দুত্বের কাজ করেছেন, কিন্তু দেখুন, যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু তো বাংলাদেশের কোনো হিন্দুত্ববাদী নেতা ছিলেন না। মানে আমি বলতে চাইছি, বিগত 1 মাস আগে পর্যন্তও চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু কোনো হিন্দুত্ববাদী নেতা হিসেবে আমরা জানতে পারিনি। কিন্তু মজাটা হচ্ছে, আজকে যখন এই ছাত্র আন্দোলনের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে যখন দিকে দিকে সংখ্যালঘুদের ওপর সীমাহীন অত্যাচারে নেমে আসছে, দেখুন, যখন আওয়ামী লীগের সরকার ছিল তখনও হিন্দুরা ওখানে নির্যাতিত হতেন। 2021-এ দুর্গাপূজার অষ্টমীর দিনে মা দুর্গার মূর্তি ভাঙচুর, মূর্তি পুড়িয়ে দেওয়া, মা দুর্গার মূর্তি বিসর্জন, একাধিক হিন্দু হত্যা, একাধিক মঠ মন্দির হত্যার ঘটনা ঘটেছে। তখন কিন্তু শেখ হাসিনার সরকার ওখানে ছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন হিন্দুদের ওপর এই অত্যাচার শুরু হলো ভয়ঙ্কর ভাবে, যেখানে দেশের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন নোবেল জয়ী, শান্তির নোবেল জয়ী একজন ব্যক্তি বলে আমরা জানি, আমি জানি না কারা তাকে নোবেল দিয়েছে আর তিনি কিভাবেই বা শান্তির নোবেল পেয়েছেন, সেটা যথেষ্ট বিতর্কিত এবং সমালোচিত। তো আজকে সেই ব্যক্তির শাসনকালে আজকে হিন্দুদের ওপর যখন অত্যাচার ভয়ঙ্কর পরিমাণে শুরু হলো, হিন্দুর মঠ মন্দির ভাঙচুর শুরু হলো, তখন এগিয়ে এলেন কে? তখন এই আজকে যারা খাকি প্যান্ট পরে, মাথায় কালো টুপি পরে যারা বড় হিন্দুত্বের বই কপচাচ্ছেন, সরকারের রাষ্ট্রশক্তির ক্রীড়ানক হয়ে হিন্দুত্ব শক্তিকে বিভাজন করার নোংরা চক্রান্ত করছেন, সেই ব্যক্তিদেরকে তো তখন পূর্ববঙ্গের বা বাংলাদেশের মানুষ তাদের মসিহা বলে মেনে নেননি সন্ময়দা। বাংলাদেশের মানুষ মসিহা বলে কাকে মেনে নিলেন? ওই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে, ওই তরুণ তুর্কি একজন মানুষ, যিনি ওখানে দাঁড়িয়ে রংপুর, চট্টগ্রাম, বাংলাদেশের শাহবাগ থেকে শুরু করে সমগ্র উত্তর মানে বাংলাদেশের উত্তর ক্ষেত্র থেকে দক্ষিণ ক্ষেত্র পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়, শুধু হিন্দু সম্প্রদায় নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিক সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা প্রকৃতই সংখ্যালঘু, তাদের প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠলেন। সেই সময়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে স্বাভাবিকভাবেই রাষ্ট্রশক্তি তাকে গ্রেপ্তার করলো। যখন গ্রেপ্তার করার পর লক্ষ লক্ষ হিন্দুরা রাস্তায় নেমে এলেন, তখনই রাষ্ট্রশক্তিকে কাজে লাগাতে হলো এই হিন্দুত্বের বিভাজনকারী, হিন্দুত্বের পোশাক পরা, হিন্দুত্ব বিভাজনকারী কিছু ব্যক্তি। আমাদের পশ্চিমবাংলাতেও এরকম অনেক লোক আছেন যারা গেরুয়া পরে ঘুরে বেড়ান, সাধু সন্তের পরিচয় দেন, অথচ রাত্রিবেলা তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্ক রাখেন। এরকম অনেকেই আছেন, অনেকেই আছেন। তো স্বাভাবিকভাবেই সেরকমই একজন ব্যক্তি, যিনি আইনজীবী, তিনি নিজেকে একজন স্বয়ংসেবক বলে দাবি করেন ওপারের মাটিতে, যিনি হিন্দুদের একমেবাদ দ্বিতীয়ম ঠিকাদার, আমি আগেও ঠিকাদার শব্দটা ব্যবহার করেছি, তাকে নামিয়ে দেওয়া হলো বাজারে, তাকে এবং তার সঙ্গে কিছু টিমকে, এবং তাদের এই টিমকে সম্পূর্ণরূপে সব রকম সরকারি মদত এবং সরকারি সহযোগিতা রাষ্ট্রশক্তি করতে লাগলো, ইউনূস সরকার করতে লাগলো। এই রাজনীতি, আমি জানি না উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন কিনা, মোহাম্মদ ইউনূস সাহেব, তবে আমার মনে হয় এই রাজনীতিটা বোধহয় পশ্চিমবঙ্গ থেকেই ওনার আমদানি করা। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। এত সুন্দর স্পষ্টভাবে মূল্যায়ন করলেন আপনি এই ফেক হিন্দু, মানে ইউনূসের ফেক হিন্দু। আমার খুব চোখে লাগছিল, বারবারই মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বোধহয় ধার নিয়েছেন ফেক শব্দটা করে। হিন্দুদের একটা ধর্মাবলম্বী মানুষদের মতো উনি
ফেক হিন্দু বানিয়ে তাকে বাজারে ছেড়েছেন। অনেক ধন্যবাদ। সেটা না করতে পারলে সন্ময়দা বাংলাদেশের সম্পর্কে আন্তর্জাতিক স্তরে, বিশেষ করে ভারতবর্ষের কাছে আমি খুব আশাবাদী, ব্যক্তিগতভাবে আমি আশাহত। সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে আজকে এতগুলো দিন, এতগুলো মাস কেটে গেছে, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানকে ঠান্ডা করতে পারেন, যিনি 370 ধারা কাশ্মীর থেকে বিলোপ করতে পারেন, তার আমি অন্ততপক্ষে একটা কড়া প্রতিক্রিয়া আমি পাবো, এটা সন্ময়দা আশা করেছিলাম। আজকে তিনি সেই প্রতিক্রিয়া দেননি। কিন্তু আজকে বহির্বিশ্বের কাছে ইউনূস সরকার যেভাবে নগ্ন হচ্ছে এবং যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারটা আজকে সমগ্র বহির্বিশ্বের কাছে একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে, যে জেনোসাইডের পরিস্থিতি ওখানে, তো স্বাভাবিকভাবে ইউনূস সরকারকে স্যাবোটাজ কন্ট্রোল করার জন্য, তো সবটাকে লাগাম দেওয়ার জন্য একটা এরকম ফেক হিন্দুত্ব আমদানি করতেই হতো। তারা সেটাই করেছে। অনেক ধন্যবাদ মহারাজ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।